ডক্টর ইউনূস, তোমাকে আমি হুঁশিয়ারি করে বলতে চাই, তুমি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবা, নাইলে তোমার দাঁতের পাটি দাঁত সব থাবড়াইয়া ফেলাই দেব। কি বুঝলেন? এই যে ভিডিওটা দেখলেন, এ থেকে আপনারা কি বুঝলেন? বর্তমান সময় বিএনপি রাজপথে সক্রিয়ভাবে অবস্থান করছেন এবং বিএনপির যত সকল নেতাকর্মী আছে তৃণমূল থেকে একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই কিন্তু ডিসেম্বরের ভিতরে নির্বাচন যাতে হয় সেই অনুসারেই তাদের দলীয় কর্মসূচিগুলো বর্তমান সময়ে রাজপথে পালন করছেন। এখন দেখুন, বাংলাদেশে প্রায় 35% জনগণ বিএনপির সমর্থন করে। এখন সেই যে 35% জনগণ, তারা বিএনপির আদর্শকে তাদের হৃদয়ে লালন করে এবং বিএনপিকে তারা মনে প্রাণে ভালোবাসে। তাদের কোনো চাওয়া পাওয়া নাই, তারা শুধু নির্বাচন আসলে তাদের যে ভোট, সেই ভোটটি যদি তারা বিএনপিকে দিতে পারে তাহলেই তাদের হৃদয় তৃপ্ত হবে। এখন এই কোয়ালিটির সাপোর্টার বাংলাদেশে প্রায় 35% বিএনপির, অপরদিকে 35 বা 37% এরকমের সাপোর্টার আছে আওয়ামী লীগের। এই বিষয়ে আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশে বৃহৎ দুটি রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, অন্যটি বিএনপি। এছাড়া অন্য যারা আছে, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এনসিপি, হাত পাখা, এরকমের যত প্রকারের পাখা আছে, আর 30% মতন সমর্থক পাওয়া যাবে এই সব দল মিলিয়ে। এখন কথা হচ্ছে, বর্তমান সময় তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এ নিয়ে আওয়ামী লীগ নিয়ে কথাও কেউ বলে না, বা আওয়ামী লীগকে বাংলাদেশের যে 35 বা 37% জনগণ সমর্থন করে বা আওয়ামী লীগের আদর্শকে বুকে লালন করে আওয়ামী লীগের রাজনীতি করে, তারা কিন্তু বর্তমান সময় চুপ হয়ে আছে। শুধুমাত্র বিএনপির ওই যে 35% জনগণ, তারা বর্তমান সময় কিন্তু একদম রেগে মেগে আগুন হয়ে আছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে। অতএব ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নির্মম পতন হবে, সেই সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো চলুন দর্শক, বিএনপির ভবিষ্যৎ কি? তারেক রহমান কি আর দেশে ফিরতে পারবেন? বা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ডিসেম্বরে নির্বাচন না দেয় তাহলে তার যে নির্মম পরিস্থিতি হবে বা তার যে নির্মম পরিহাস হবে, সেই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। থাকুন আমাদের সাথেই। বলছিলাম দর্শক, বাংলাদেশের বিএনপির সমর্থনকারী এবং বিএনপির ভবিষ্যৎ নিয়ে কথা। সেখানে বাংলাদেশের যে বিএনপির সমর্থনকারী যে সকল জনগণ বা আম জনতা আছে, তারা বর্তমান সময় রাজপথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এইভাবে বিভিন্ন রকমের গালিগালাজ করতেছে। কেউ বলছে সুদখোর, কেউ বলছে থাপ্পড় মেরে তার সমস্ত দাঁত ফেলে দিবে, কেউ বলছে কুলাঙ্গার, কেউ বলছে রাজাকার, এরকমের বিভিন্ন ভাষায় যে সকল নিন্দনীয় গালিগালাজ বাংলা ভাষায় আমরা ব্যবহার করি, সেগুলো দিয়ে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক, টুইটার, এই সকল প্ল্যাটফর্মে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিদিন লক্ষ লক্ষ জনগণ এ ধরনের গালিগালাজ করে আসছে। এখন এই গালিগালাজগুলো করার পিছনে কি কারণ? একটা কথা তো আসলে এটা স্বীকার করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে নিয়ে যেই সকল ষড়যন্ত্র করতেছেন, সেটা শুধুমাত্র বিএনপির জন্য তিনি সেই সকল ষড়যন্ত্রের যে পরিকল্পনা সেটা প্রণয়ন করতে পারেন না। সেটা মায়ানমারকে মানবিক করিডোর দেয়া হোক, সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেয়া হোক, অথবা চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের হাতে তুলে দেয়া হোক। এছাড়া তার যে গ্রামীণ ব্যাংক আছে, সেই গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ ফোনের যে সকল উন্নয়নমূলক কার্যক্রম করেছে, ইতিমধ্যে বাংলাদেশের জনগণ এই সকল বিষয়ে অবগত হয়েছে। বাংলাদেশের জনগণ দেখেছে কিভাবে আর আগামী 5 বছরের ভিতরে গ্রামীণ ব্যাংকে ট্যাক্স দিতে হবে না, আয়কর মুক্ত গ্রামীণ ব্যাংক।
এবং গ্রামীণ ফোনের যে সকল উন্নয়ন প্রকল্প আছে সবগুলো তিনি ইতিমধ্যেই করে বসেছেন। এছাড়াও আমেরিকার ইলন মাস্কের উচ্চ গতিসম্পন্ন যে ইন্টারনেট ব্যবস্থা সেটা যে বাংলাদেশে আনলেন, সেটা কিন্তু বাংলাদেশের বিআরটিসির অনুমোদন প্রাপ্ত নয়, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ ফোনের যে প্রতিষ্ঠান সেটার অনুমোদন প্রাপ্ত। এ থেকেও যেই প্রফিট আসবে এই যে ইলন মাস্কের ইন্টারনেটে, সেটাও ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গ্রামীণ ব্যাংক ফাউন্ডেশনে পাবে। একটা কথা বলে রাখা ভালো, যে রকমের বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের শাসনামলে জননেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িটি ভাঙা হয়েছিল, তখন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা, বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এরা সবাই বলছিল যে কোনোদিন শেখ হাসিনার বাড়িটিও ভেঙে ফেলা হবে, 32 নম্বর থাকবে না, সুধা সদন থাকবে না। ঠিক সেটা কিন্তু হলো। এখন আমি ছোট মুখে একটা বড় কথা বলে যাই যে ভবিষ্যতে এই গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, এই যে ফাউন্ডেশন গুলো আছে, এর একটা ইট বালি আপনারা কোথাও খুঁজে পাবেন না। লিখে রাখতে পারেন, আমার কথাটা হয়তো শুনতে অনেকের কাছে অন্যরকমের লাগতে পারে, তারপরেও বলে গেলাম, দেখবেন ভবিষ্যতে এই প্রেক্ষাপট বাংলাদেশে হবেই, কারণ এটা বাংলাদেশের চিরচরিত নিয়ম। তো এসব প্রসঙ্গ এখন বাদ দেই, ভবিষ্যতের কথা ভবিষ্যতের হাতেই ছেড়ে দেই। তো এবারে বলি বিএনপির ভবিষ্যৎ কি। এখন বিএনপি যে কোনো পরিস্থিতিতে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, এজন্য যে সকল কর্মসূচি করা দরকার বা রাজপথে যে ধরনের সক্রিয়ভাবে অবস্থান দরকার, সেটা বর্তমান সময় বিএনপি করে চলেছেন। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশকে নিয়ে যে সকল ষড়যন্ত্রের নাম করে সংস্কার দেখাচ্ছেন, সেই সকল সংস্কারের পথে বিএনপি প্রধান বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এজন্য কি করলেন, আপনারা অবশ্যই এ বিষয়ে অবগত আছেন যে 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন তারেক রহমান সহ বিএনপির উচ্চ পর্যায়ের অনেক নেতাকর্মীরা। এখন সেই মামলাটি কিন্তু আওয়ামী লীগের আমলে সক্রিয় ছিল এবং বিচার কার্য চলমান ছিল। এখন হঠাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পরে সেই মামলাটির রায় হয়ে গেল এবং সেই মামলার রায়ে তারেক রহমান সহ সকল অভিযুক্ত বিএনপির সেই সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা সবাই বেকসুর খালাস পেয়ে গেল এবং নির্দোষ প্রমাণিত হলো। এখন তখন কিন্তু তারেক রহমান দেশে আসে নাই, এই যে আসলো না, এবং যখন ডক্টর মোহাম্মদ ইউনূস দেখলো যে তার সংস্কারগুলোর পথে বিএনপি একমাত্র বাধা হয়ে দাঁড়িয়ে আছে, তখন সেই যে 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার যে মামলাটি, সেটির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি পেয়ে গেল। এখন তারেক রহমান আর দেশে ফিরতে পারতেছেন না। যদি তিনি এখন দেশে ফিরেন, তাহলে আওয়ামী লীগের আমলে দেশে ফিরলেও তার যে পরিস্থিতি হতো, জেলে থাকতে হতো, আর বর্তমান সময় ফিরলেও সেই মামলার কারণে তাকে জেলে যেতে হবে। এখন এটা হচ্ছে বিএনপির জন্য একটা সবচেয়ে নেগেটিভ পয়েন্ট, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিএনপিকে দাবিয়ে রাখার জন্য যে পরিকল্পনা, সেটা এই যে 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আপিলের অনুমতি পেল, সে থেকে স্পষ্ট হয়ে গেল। এখন কথা হচ্ছে, বিএনপিকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আর আগের মতন দাম দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই ক্ষমতায় এসেছিলেন, তখন বিএনপিকে তিনি একটা অন্য রকমের মূল্যায়ন করতেন। কিভাবে? যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেই, বিএনপি সেখানে বাধা দিয়েছে বলে সেই প্রথমবারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই। মায়ানমারকে মানবিক করিডোর দিতেও বিএনপি বাধা দিয়েছে, সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনূস মায়ানমারকে মানবিক করিডোর দিতে পারে নাই। এছাড়াও যদি দেখেন, চট্টগ্রাম পোর্ট বলেন বা দেশের যেই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড, সবকিছুর বিপক্ষে কিন্তু বিএনপি কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বিএনপি খুব কম সময়ে অবস্থান করেছেন এবং বিএনপি যেই সকল স্থানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধার সৃষ্টি করেছেন, সেই সকল সংস্কারগুলো বা সেই সকল কাজগুলো বা সেই সকল ষড়যন্ত্রগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু করতে পারে নাই। তো তারপরে কি হলো,
তারপরে হলো যখন আওয়ামী লীগকে নিষিদ্ধর দাবিতে শাহবাগে বসে জামাত ইসলামের লোকজন এবং এনসিপির লোকজন আন্দোলন অবরোধ বা বিক্ষোভ মিছিল করতেছিল, তখন জামাত ইসলামের লোকজন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা দান করলো। বাংলাদেশের চিহ্নিত দুইজন রাজাকার গোলাম আজম এবং নিজামী তাদেরকে নিয়ে এরকমের স্লোগান দিল যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামি বেকসুর খালাস পেয়ে গেল এবং আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধ করতে পারলো। এই যে কাজগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারলো, বিএনপি এই যে কাজগুলো করলো, এই সব জায়গায় যে বাধা দেয় নাই, এটাই তার সফলতা। এবং একটা মানুষ যখন সফলতার একটা সিঁড়ি অতিক্রম করে তখন কিন্তু তার যে বিফলতা যে দিকগুলো আছে বা বিফল হওয়ার যে ভয়টা আছে সেটা অনেকটা কমে যায়। বর্তমান বিএনপিকে নিয়ে যে তার হৃদয়ে যে দুর্বলতা আস্তে আস্তে কেটে যাচ্ছে তার প্রেক্ষাপট। এখন কেনই বা হবে না? যেই দেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার দলের নেতাকর্মীরা, তার সন্তান যদি বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদানকারীর জামাত ইসলাম তাদের বিরুদ্ধে কথা না বলে, যদি দুইজন রাজাকারকে নিয়ে এভাবে স্লোগান দেওয়া হয় যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকারের আসামি মুক্তি পেয়ে যায়, সেখানে যদি বিএনপি কোনো রকমের বিরূপ প্রতিক্রিয়া না সৃষ্টি করে বা কোনো রকমের বিক্ষোভ মিছিল প্রদর্শন না করে, তাহলে তো এটা হবেই স্বাভাবিক। এখন বিএনপির ভবিষ্যৎ 50% অন্ধকারে হারিয়ে গেছে। কেন বললাম এই কথা? দেখুন, তারেক রহমান সেই 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার রায়ের বিরুদ্ধে যে রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি পেল, সেই কারণে আর দেশে ফিরতে পারতেছেন না। অপরদিকে যদি দেখেন তাহলে বিএনপিকে এখন আর ডক্টর মোহাম্মদ ইউনূস আগের মতন অতটা মূল্যায়ন করছে না। এই সকল কারণে বিএনপি অর্ধেক পরিমাণ অন্ধকারে ডুবে গেছে। ভরসা শুধু একটা আছে, কি? বর্তমান সময় বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং তাদের যে 35-37% সমর্থক আছে বাংলাদেশে, তারা বর্তমান সময় রাজপথে বিএনপির পক্ষে কথা বলছেন। যেমনটা এই যে প্রথমে যে ভিডিওটা আপনাদের দেখালাম, সেই ভিডিওটিতে ওই লোকটা কি বলছিল যে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, যদি না দেয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের গালে থাপ্পড় বসিয়ে তার সমস্ত দাঁত ফেলে দেবে, এরকমের কথা বলছিল। তো এ থেকে এই একটা শক্তি বিএনপির আছে, যেটা জনগণের শক্তি। এই শক্তি দ্বারা যদি বিএনপি কামব্যাক করতে পারে তাহলে ভালো, কিন্তু এই জনগণের শক্তিটাও কিন্তু বিএনপির আস্তে আস্তে অনেকটা কমে গেছে। কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পরে বিএনপির তৃণমূলের কিছু নেতাকর্মী বা কিছু সন্ত্রাসী লোকজন বিএনপির নাম ধরে বিভিন্ন রকমের দুর্নীতিমূলক কার্যক্রম বাংলাদেশের বুকে সংগঠিত করেছে। চুরি, ডাকাতি, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি এগুলো করেছে, যার ফলে জনগণের মন থেকে বিএনপি বর্তমান সময় একটু হলেও উঠে গেছে। ওই জায়গাটা কভার করতে হবে, তাহলেই তাদের ভবিষ্যৎ ব্রাইট হবে। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন ভবিষ্যতে বিএনপির প্রেক্ষাপট কি হয়, আর ডক্টর মোহাম্মদ ইউনূস কি ডিসেম্বরেই নির্বাচন দেয় নাকি তার কথা মতন সেই জুন কিংবা জুলাইতে 2026 সালের তখন হয়। সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।